এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শায়না একটু একটু করে আইএলটিএস প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি। সে সিরিয়াসে ছিল। তার কেন জানি মনে হচ্ছিল দেরি করলে আইএলটিএস প্রস্তুতি নেওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রেখেছে। শায়নাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে। আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রৌশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান শায়না তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। শায়নার হয়ে তিতলি বলছে, ও আইএলটিএস দিচ্ছে মানে এই নয় যে সে চলে যাবে। শায়না তেমন কিছু বলেনি, কোনো আশ্বাসও দেয়নি, হতাশাজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী BJIT সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবেই থাকবেন। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, শায়নাকে গাইড করে। সে আসার আগেই শায়নার রান্নাবান্নার কাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে এই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। শায়না, এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো, ইত্যাদি ইত্যাদি। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শায়নার খুব লজ্জাও লাগে। তারা তাদের ছেলেকে কিছুই বলে না। এদিকে ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শায়নাকেই করতে হয়। তিতলি অবশ্য সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুভা রান্নাঘরে আসেই না বলতে গেলে। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে। ওটা নিয়ে এখন সে মহা ব্যস্ত। টিম নিয়ে পুরো দমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে তখন তাই হোক। তাসনুভা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলেমেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি ওনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিচ্ছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বলে বিয়ে দিয়ে দেবে। তিতলির ওপর কোনো প্রেশার নেই। জীবন নিয়ে বিস্তার ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে। রোবোটিক জীবনযাপন তার পছন্দ নয়। শায়নাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শায়নাকে নায়র দেওয়ার কথা বলেছিল শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে। আইএলটিএসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শায়না। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পরপর। শায়নার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখল সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। শায়না তো অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে দিত তারা যে এত ভালো কি করে। পরক্ষণেই তার ভুলটা ভাঙল। একটু দূরে রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদের সিদ্দিকীকে দেখে। অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো শায়নার দিকে। শায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। শায়না কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়েও গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসল বোধহয়। শায়নার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো। সবার খাতা দেখল, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাজদার শায়নার পাশে এসে বসল। শায়না আর চোখে তাকে দেখল। তাজদার তাকে ডাকলো না, শুধু বসেই রইল। শায়না তার মুখটা দেখার চেষ্টা করল। মায়া লাগলো। নিশ্চয়ই এখনও কিছু খায়নি। আহারে বেচারা, নিজের ঘর, অথচ নিজের রান্নাঘর থেকে এনে খেতে পারছে না। কি অসহায় পুরুষ মানুষ। শায়নার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুল। তাজদার তার দিকে তাকালো। শায়না বলল, কখন এসেছেন? তাজদা বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে, যেটা ভেবেছে ঠিক সেটাই। শায়না আরও খোঁচালো, দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবার ডেকেছেন নাকি আন্দাজে বলছেন?
তাজদার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনেরা ভাইয়ের সেবা করে না, তিতলি তার ব্যতিক্রম হবে কেন? শায়না ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই শায়না বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল শায়নার। হায় হায়, এই কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এলো, ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া, শায়নার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ালো। তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল। তখনই তাজদার জানতে চাইল, শায়নাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। শায়না তার কফিটা নিয়ে এলো, টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখল, চোখ বুজে রাখল। ঘন ঘন শ্বাস পড়ছে, হাত পা কেমন জানি অবশ লাগছে, কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে, পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, ধীরে ধীরে ডাকল, শায়না। শায়না ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকল, মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। শায়নার পেছনে এসে দাঁড়াতেই শায়না হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হকচকিয়ে গেল। শায়না গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউড করলেন না, কারণ তাজদার চায়নি। ডাক্তার সর্বপ্রথম খুশির সংবাদটা তাজদারকে দিল। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল। সে অবশ্য খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন রাখতে। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে শায়নার মুখের দিকে চেয়ে রইল। সত্যিটা কাউকে জানতে দেয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে, সেটা শায়না বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে, বুঝতে দেয়া যাবে না। শায়নাকে সে শর্ত দিয়েছে, বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। শায়না না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে। শায়নার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। IELTS রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। শায়না গত 2-2.5 মাস ধরে ভালোমতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিকিংয়ে সে দুর্বল। বুঝতে পারলেও বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা হচ্ছে না। তাজদার সিদ্দিকীও তাকে বলেছে মনে সাহস রাখতে। আর 2 মাস সময় আছে তাজদারের হাতে। এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। এদিকে ঝিমলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়ির সবাই ওখানে চলে গিয়েছে। বাড়িতে শায়না একা। তাসনুভা রাতে আসবে। শায়নার সাথে টুকটাক কথা বলে, তাও প্রয়োজনে। তাজদার বাড়ি আসছে বলেছে ফোনে, কিন্তু এখনও আসার নামগন্ধ নেই। শায়না রান্নাঘরের কাজটা শেষ করে আরেকটু বই খুলল। ইংরেজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহসটাই তাকে তাজদার সিদ্দিকী জুগিয়েছে। নইলে মনে হয় না সে কোনোদিন এত সাহস দেখিয়ে IELTS দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে থেকে কত ভয় না পেত, এখন বেশ মজাই লাগছে। এই জন্যই স্যারেরা বলতেন ইংলিশের মজা যে বুঝতে পেরেছে ওটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। শায়নাকে বলা হয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে। সে তাই করছিল। আয়নার সামনে দাঁড়িয়েই নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেকেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলায় ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়ে, পেরেছি, আমি পেরেছি। তারপরেই তাজদারের মতো গম্ভীর গলায় বলল, শায়না মমতাজ, নো হাঙ্কি পাঙ্কি, প্র্যাকটিস এগেন। বলেই চোখে মুখে তাজদারের একটা ভাইব এনে মোটা গলায় বলল, ইউ নো শায়না মমতাজ, ইংলিশ ইজ জাস্ট এ ওয়ে টু কমিউনিকেট, সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। বলা শেষে শায়না আয়নায় তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল, ভ্যাঁ ভ্যাঁ। তাজদার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে গেছে। শায়না মমতাজ কোনোদিন এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে থাকে। সে অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ শায়নাকে দেখল। শায়না ভোকাবুলারি মুখস্থ করতে করতে ঠোঁটে লিপস্টিক দিল, কপালে কয়েকটা চুল নামিয়ে তাতে আঙ্গুল পেঁচিয়ে পেঁচিয়ে কাঁকড়া করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, ওড়না কাঁধে ঝুলিয়ে দেখল, গলায় ঝুলিয়ে দেখল, মাথায় ঘুমটা দিয়ে দেখল, লাজুক লাজুক হাসল, আবারও মুখ মোচড় দিল, জিহ্বা বের করে দেখল,
কিছুক্ষণ পর আবার চোখেও কাজল দিল, হাতে চুড়ি পরল। চুড়িগুলো নড়াচড়া করলো হাতে পরার পর। সামনে চুল ফেরালো, কানের পাশে কয়েকটা ফুল গুজল। তাজদারের কাছে সবটা যেন অবিশ্বাস্য লাগছে। শায়না মমতাজ তাকে নিজের সরবটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে এমনভাবে ঘরে ঢুকে এলো দরজা ঠেলে। শায়নার সাথে সাথে ফুল সরিয়ে ফেলল, ওড়না দিয়ে ঠোঁট মুছে ফেলল হালকা করে। চুড়ি খুলতে খুলতে বলল, ভাবির অবস্থা এখন কেমন? তাজদার তাকে পিট করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে খুলতে বলল, তেমন ভালো না। শায়না একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি। দুধের বোতল বের করে রেখেছি কিনা মনে পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতরে, মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অতঃপর অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এইটুকু অপরাধ তাকে করতেই হতো। শায়না কফিটা রেখে বিছানার উপরে থাকা রিপোর্টটা হাতে নিল। তার রিপোর্ট ওদিকে চেক আপ করিয়ে এসেছিল। রিপোর্ট আজ নিয়ে এসেছে তাজদার। শায়না রিপোর্টটা বের করে দেখল। হরমোনাল ইমব্যালেন্স, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়ম এইসবের লক্ষণ। ছোট থেকে অপুষ্টিতে ভুগেছে সে। বয়ঃসন্ধি তার জীবনে অনেকটা দেরিতেই এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেকটা দেরিতেই। অনেকে তো বলছিল কোনোদিন নাকি হবেই না, বেটা ছেলেদের মতো হবে সে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকেই তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয় থাকতো বাচ্চা কাচ্চা হবে না এই নিয়ে। এখনও সেই ভয়টাই পানুনি। শায়না কখনো এইসব নিয়ে এতটা ভাবত না, কিন্তু আজ চোখটা কেমন ঝাপসা হয়ে উঠল তার। তাজদা সিদ্দিকীর কাছে এই বিষয়টা বিরক্তির হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়েছে। খেয়াল হতে সে চোখের জল আড়াল করে নিল। তাজদার তার হাতের রিপোর্টটা নিয়ে নিল, বলল, পড়ায় ফোকাস করা দরকার। শায়না চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। শায়না তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, রিপোর্টে কী লেখা স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। সে তাজদারের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এইসব নিয়ে সে কী ভাবে, তার মতামত কী? কারণ উনি নিজেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তাজদার স্পষ্টভাবে বলল, তোমার হরমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ সম্ভব নয় বলছে। মানে সবাই যা ভাবছে তা ভুল? ক্লিনিক্যাল কমপ্লেন্টগুলো তো মিলে যাচ্ছে, তাই না? রিপোর্ট বলছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারের, ওভারি সামান্য সিস্টাক, ফলোপিয়ান টিউব ব্লকড নয়, হালকা থাইপোথাইরয়েডিজম আছে, মানে গর্ভধারণের সম্ভাবনা কম, আর হালকা গ্যাস্ট্রিক ইরিটেশন আছে। কোনো গুরুতর সমস্যা নেই। আমি এইসব নিয়ে ভাবতে চাই না। বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলবো। শায়না ঢোক গিলে বলল, কিন্তু বড় আম্মু বলছে। বলবেই, সবাই সেটাই ভাবছে, সম্ভাবনা কম বলেছে। একেবারে হবে না সেটা তো বলেনি। এইসব নিয়ে এত মাথা ব্যথার কী আছে? ইউকে গিয়ে ট্রিটমেন্ট করাবো, আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস অন্যদিকে চলে গেলে সমস্যা। শায়না চুপ করে রইল। প্রেগন্যান্সি কিট আনতে বলেছিল সে, এখন জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, হ্যাঁ বল। তৌসিফ ওপাশ থেকে বলল, আরেকটা সিদ্দিক সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ। সুস্থ আছে দুজনেই? হ্যাঁ আছে। তুমি কাল সকালে এসো। শায়নার রিপোর্ট এসেছে কিনা জিজ্ঞেস করছে বড়ম্মা। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক বলবো সবাইকে। ফোন রাখার পর শায়নার দিকে তাকালো সে, বলল, ছেলে হয়েছে। শায়না আলতো করে হাসল। ভাবি আর বাচ্চা সুস্থ আছে? তাজদার কফিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। শায়নার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? সে কফিটা দ্রুত শেষ করে বেরিয়ে গেল। শায়না সেটা খেয়ালও করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকীর আচরণে পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না। নইলে বাইরে থেকে এসে শায়নার গালে অথবা কোমরে একটা চিমটি মাস্ট। শায়নার কিছুটা দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকীর অ্যাটেনশন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। শায়না দরজা বন্ধ করে কেঁদে নিল। তার কান্নাগুলো চার দেয়াল ছাড়া কারোর দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকেতে নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজেই আশ্চর্য হলো। পরে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাল্টে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে।
আর তা না হতে পারলে যত্নবান তাজদার সিদ্দিকীকে আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদার ঘরে ঢুকে পড়ল, বলল, মমতাজ, ছাদে চলো। শায়না দ্রুত চোখ মুছে নিল। তাজদার তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতে আকাশটা স্বচ্ছ, দূর থেকে নেড়ে কুকুরের ডাক ভেসে আসছে। শায়না এত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপাচ্ছে। খুব কষ্ট সিঁড়ি বেয়ে ছাদে ওঠা। তাজদার তাকে আচমকা পাঁচকলা করে কোলে তুলে নিল। শায়না তার গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পার্ট অফ দ্য এক্সারসাইজ। শায়না কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করল। তাজদার প্রশ্ন করল, আপনার কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদার তার মুখের দিকে তাকালো না, অন্যদিন চোখের দিকে তাকিয়ে কথা বলে। শায়না না তাকালে শায়নাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত স্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? যা নিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজের অজান্তেই তা প্রকাশ করে দেন। তাজদার এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় শায়না তার কোল থেকে নেমে গেল। চাহনিটা বেশিক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদ তারাগুলো দেখল। পাশাপাশি দাঁড়িয়ে চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। শায়না কেমন আনমনা হয়ে দাঁড়িয়েছিল চুপ করে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। শায়না কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে আর কানে আর গলার আশেপাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি এই শায়না মমতাজকে চাই না। শায়না শাড়ি আঁকড়ে ধরল দু হাতে। তাজদার তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দু হাত ভরে দাঁড়িয়ে রইল। শায়না তার দিকে চেয়ে রইল। এই শায়না মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্তও সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারল? 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হলো। বাড়িতে উৎসব আমেজ। মেহমান আসছে একের পর এক। শাহিদা বেগম এসে শায়না হাত ধরে বলল, শানু, ডাক্তার দেখাসনি? শায়না বলল, ডাক্তার বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা। মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তা নাবাউত। তাজদার অসম্ভব বিরক্ত। শায়না একবার ঘরে আসতেই সে দরজা বন্ধ করে দিয়ে শায়নাকে বলল, কি সমস্যা শায়না? পড়ার টেবিল ছেড়ে এইসব কি? শায়না বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে? তো ওই দিন ছাদে যে বললেন আমাকে চান না? তাজদার বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কোনো কথাই বলবো না আমি। যাও, জিগরি করো, যাও। শায়না যাওয়ার সময় বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো। কি? আপনাকে ডার্ক ব্লু রঙের শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে শায়নার হাত ধরে ফেলে বলল, দ্যাট মিন্স আমাকে অন্য শার্টে ভালো লাগে না? আপনাকে সব শার্টেই ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। শায়না বেরোনোর সময় দেখল তাজদার সিদ্দিকী আয়নায় নিজেকে দেখছে। শায়না আলতো হেসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতেই মনে হলো ভাতের মাঠটা কেমন গন্ধ ঠেকছে তার কাছে। আইএলটিএস পরীক্ষার আগের দিনেই শায়নার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কতটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজদার তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ভালো কিছুই হবে। শায়নার বোনের বাড়িতে দাওয়াত দিয়েছিল তাদের। তাজদার যেতে পারবে না বলে দিয়েছে। সে শায়নাকে কোথাও নিয়ে যেতে চাইছে না। এটা নিয়ে শায়নাদের বাড়িতে বেশ গন্ডগোলও লেগে গেছে। শায়নার বড় বোন বলেছে, তোমাদের ছোট জামাইকে জীবনেও আর দাওয়াত দেব না আম্মা, দেখে নিও, কোনো যোগাযোগও রাখবো না। এত হ্যাডামালা মানুষ দরকার নেই আমাদের। শাহিদা বেগম শায়নাকে সবটা বলল। শায়না অসুস্থ ছিল তাই শান্তভাবে বলল, তুই তো জানিস উনি কেমন। আমি এখানে কি করব বল? আমাকে বলেছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসব, দাওয়াত লাগবে না। আপা খেপে গিয়ে বলল, দরকার নেই আসার, তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুই আসিস না। শায়নার আইএলটিএস স্কোর সন্তোষজনক আসেনি, তবে এইটুকু যথেষ্ট ছিল স্পাউস ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। এটা কোনো স্কোর হলো? তোমাকে গাইড করায় আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার মতো হতে। এখন এত বদনাম নিয়ে আমি ঘুমোবো কি করে? বরকে সময় না দিয়ে এত পড়াশোনা করে কি লাভ হলো? শায়না চুপ করে দেখে যাচ্ছে। ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বকবক করছিল ঘরময় পায়চারি করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে। অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না।
শায়নার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। শায়না দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে ঘরে এলো। তাজদারকে বলল, নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। প্লেটে থাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি? শায়না আলতো হেসে বলল, পাশ করেছি না। সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। শায়না মিষ্টিটুকু খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, মিষ্টি মুখ তোমার করা জরুরি, কারণ খুশিটা তোমার বেশি। শায়না একটু মন খারাপ করে বলল, আপনার তো জানা উচিত যে আমি ইংরেজিতে এতটাও ভালো না। এত স্কোর পেয়েছি, এটা আমার কাছে অনেক। তাজদার আর কোনো কথা বলল না। শায়না বলল, মিষ্টি খাবেন না? তাজদার মিষ্টি খেলো। শায়না জানতে চাইল, মজা? মিষ্টি যেমন হয়। শায়না মুখ মোচড় দিয়ে চলে গেল। শায়নাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে, শায়নাকে যেতে বলেছে। শায়না তিতলিকে নিয়ে ও বাড়িতে গেল বিকেলের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, মাঝে মধ্যে তো আসতে পারিস রে মা। শায়না কিছুই বলল না। কেন সে আসে না সেটা সবাই জানে। পুডিং খাওয়ার সময় শায়না বলল, আম্মা ডিমের গন্ধ লাগছে বেশি, এসেন্স দাও নাই? তিতলি খেতে খেতে বলল, কই তেমন গন্ধ লাগছে না। শায়না বলল, না লাগছে। তাহলে তুমি খাও সব। নুডলসেও ডিম দিয়েছিল শাহিদা বেগম। শায়না বলল, নুডলসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছ আম্মা। শাহিদা বেগম বলল, তোর হয়েছেটা কি বলতো? দাদিমা হেসে বলল, কাজ সারছে মনে হয়। বলেই তিনি ঠোঁট টিপে হাসলেন। শায়না একটু রেগে তাকালো। শাহিদা বেগম চবর্গীয় শব্দ করে বললেন, আহা আম্মা, আপনি ওকে খোঁচায়েন না তো। শায়নার মন খারাপ দেখে বড় আপা মেজো আপা বলল, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়। এগুলো কোনো সমস্যা না, বিদেশে ভালো চিকিৎসা আছে। তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না তো। বড়দুলা ভাই এসে বসলো তাদের সাথে। বসতে বসতে বলল, শানু পড়ালেখা তাহলে ছেড়েই দিচ্ছিস? শায়না চুপ। তিতলি মন খারাপ করে বলল, আবার খোঁচা দিচ্ছে দেখো। বড় আপা বলল, ওখানে পড়ার সুযোগ হলে ভর্তি হয়ে যাস। শায়না খেতে লাগলো চুপচাপ। শাহিদা বেগম বলল, রাতে খেয়ে যাবে কিন্তু। শায়না তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, থাকগে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবো। শাহিদা বেগম রান্না করছিলেন মাটির চুলায়। বেশি রান্না করতে হলে উনি মাটির চুলায় রান্না বসান, গ্যাসের চুলায় বড় পাতিল বসানো যায় না। শায়না মায়ের পাশে বসে বসে রান্না দেখল, কথাবার্তা বলল। শাহিদা বেগম সাহস দিলেন, বললেন, তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না শানু। জামাই কিছু বলেছে? শায়না দুপাশে মাথা নাড়ালো। মায়ের সাথে গল্পগুজব করার সময় সে পেঁয়াজের বাটিটা সামনে থেকে সরিয়ে রাখল। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে তার কাছে। ভাতের মার উঠতেই শায়না সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। শাহিদা বেগম তার আচরণ দেখে চিন্তিত হলেন। শায়না রাতে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখল তাজদার উঠানে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছোটাছুটি করছে তাদের আশেপাশেই। তাসনুভা ফোনের ছবি দেখতে দেখতে তৌসিফের সাথে কথা বলছে একপাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস পরে শ্যুট করতে হবে। তৌসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। শায়নাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। শায়না তার পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়ল তিতলিকে নিয়ে। ঘরে গিয়ে 3 পিসটা পাল্টে নিল। একটা কাট সেট পরলো আরাম দেখে। চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল। অমন সময় তাজদার ঘরে পা রাখল। রকিং চেয়ারে বসলো আরাম করে। শায়না প্রেসক্রিপশনগুলোর ছবি তুলছে ফোনে। ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতেই দেখল তার কাজ দেখছে চুপচাপ। সে জানতে চাইল, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ। কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে তোমার ব্যাপারে ওদের চাইতে বেশি কনসার্ন আমি। শায়না বলল, তারা সেটা জানে, তাও দেখতে চেয়েছে। শায়না ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গটগট পায়ে হেঁটে ঘর ছাড়ল। শায়না বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল না। শায়না তার পিছু পিছু কিছু দূরে এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়ল পা ধরে। তাজদার হন্তদন্ত হয়ে হেঁটে এলো, সামনে বসে বলল, কি হয়েছে দেখি দেখি। শায়না তার মুখের দিকে তাকিয়ে বলল, না কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। শায়না বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে দিয়ে আসুন। মানে? কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমিও এভাবে পা ধরে বসে থাকবো, সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মমতাজ, আমি এইরকমই, কোলে নিন।
তাজদার তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, যখন নিতে চাই তখন তুমি উঠবে না, যখন নিতে বলবো তখনই নেবেন, আপনি পঙ্গু হয়ে গেলেও। মগের মুল্লুক নাকি? হ্যাঁ তাই। বেয়াদব। আপনি বেয়াদব বর। সেটাই কাল হয়েছে, আরও হোক। শায়নাকে বিছানায় বসিয়ে দিল সে। শায়না বলল, একটা কথা স্পষ্ট করে বলে দেই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দেবেন, আমার খুব উপকার হবে। আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান, দরজাটা টেনে দেবেন। তাজদার বেরিয়ে গেল দরজাটা আরও ভালো করে মেলে দিয়ে। শায়না চিৎকার করে বলল, টেনে দিন বলছি। পারবো না। এদিকে সকালে ঝিমলির বাচ্চাটাকে কোলে নিয়ে শায়না নিজের ঘরে নিয়ে এসেছে। কাকির কোল পেয়ে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। শায়না তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, কি ভালো সোনা বাবুটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নেব না, খালি গরম গরম হিসু করে। শায়না হেসে বলল, বাবা এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবেন কেমন? তিতলি হেসে উঠে বলল, আচ্ছা শুনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু। শায়নার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদুস্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হওয়ার পর দেখব। তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। বড় ভাবি আছেন? আছেন, কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন। তুমি শ্বশুর বাড়িতে চলে যাবে? সেটা আর হবে না। ওই নুভার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। শায়না বলল, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি, বজ্জাতটা বিয়ে করবে না মানে করবে না, নিজের চিরকুমারী থাকবে আর আমাকেও রাখবে। তাজদার ঘরে ঢোকার সময় শায়নার কোলে বাবুকে দেখল। শায়না তাকাতেই চোখ সরিয়ে নিল। শায়না বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আপনি কোলে নিয়েছেন ওকে? হ্যাঁ। আরেকটু নিন। শায়না জোর করে তার হাতে বাচ্চাকে দিল। তারপর বলল, এটা কে জানো? চাচ্চু। চেনো চাচ্চুকে? চাচ্চুর কোলে চড়েছ? শায়না বকবক করেই যাচ্ছিল বাচ্চার সাথে। তাজদার তার মুখের দিকে চেয়ে রইল। মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। শায়নার খাওয়া দাওয়ায় বাজবাছি, গন্ধ সইতে না পারা, অল্পতেই হাঁপিয়ে ওঠা, কিছুক্ষণ পরপর ঘরে গিয়ে শুয়ে থাকা, বিষয়গুলো রওশনারা আর জেহেরা বেগম খেয়ালও করেছেন কয়েক সপ্তাহ ধরে। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন। ওনারা তখন সেটা বলাবলিও করছিল। শায়না রান্নাঘরে ঢুকতেই সবার কথা থেমে গেল। কাপে চা ঢেলে আনোয়ারা বেগমের সামনে রাখল শায়না। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছ? নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? শায়না উত্তরে কিছুই বলল না। রোশনার দিকে তাকিয়ে বলল, বড় আব্বুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার জন্য চা হবে কিনা দেখো, না হলে আবার বসাতে হবে। বড় আব্বু আর মেজো আব্বুকে দিয়ে আসি। যাও। শায়না চা নিয়ে চলে গেল। তাজউদ্দিন সিদ্দিকীর সামনে চায়ের ট্রে রাখতেই উনি শায়নার দিকে তাকালেন। কথা থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন, ভিসার কাগজপত্র কখন আসছে? চলে আসবে শীঘ্রই। ও তো আমাদের কিছু বলেনি এখনো তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। শায়না বলল, আজ বাড়ি ফিরলে জিজ্ঞেস করে নিন। তোমাকে কিছু বলেনি? স্পষ্টভাবে কিছু বলেনি। তৈবুদ্দিন সিদ্দিকী বলেন, তুমি বলনি ৩-৪ বছর পরে যেতে পারবে? শায়না চুপ করে রইল। সবাই এক এক কথা বলছিল। শায়না চুপ করে শুনল। তাসনুভা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওর লাইফ, ওর ডিসিশন, তোমরা কেন ওকে এটা ওটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ? আমি বুঝতে পারছি না। ওর কি মুখ নেই? কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভ্যাক কি করে ওকে সরাবে? ওর যেতে ইচ্ছে না করলে, অনার্স কমপ্লিট করার ইচ্ছে থাকলে যাবে না, ব্যাস। এখানে এত কথা কিসের? রওশনারা বলল, আচ্ছা এত কথা বাড়িয়ে লাভ নেই। শায়না, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনও সংসারের সব কাজবাজ জানো না, একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বিও নেই। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ ওকে বুঝিয়ে বলবে, আমরাও বলবো। ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স টোর্স করেছ ভালো কথা, ওগুলো পরে কাজে লাগবে। শায়না চুপ থাকতে পারল না, বলল, আমি এভাবে বললে আবারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। শায়না জানে অশান্তি লাগলে তখন কেউ আর তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলের সামনে কথা বলার মুরদ কারও নেই। রাতে তিতলি ঝালমুড়ি মাখাচ্ছে তৌসিফ আর শায়নার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই বসে হইহুল্লোড়ে মেতে আছে। তাসনুভা তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রায়ানও তার কথা মনোযোগ দিয়ে শুনছে, তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখাচ্ছে ফ্লোরে বসে।
তৌসিফ চানাচুরের প্যাকেট ছিঁড়ে বলে ঢালছে। শায়না সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে, মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখাচ্ছে তিতলি। এদিকে শায়না তার পাশে বসে রইল। তিতলি বলল, ব্রো কাগজ নিয়ে আসো, কাগজে দেব সবাইকে। তিতলি বলল, তুই ঝালমুড়ি চেবাবি? তিতলি দাঁত দেখিয়ে হেসে বলল, ইয়েস। আই আই ঝালমুড়ি ঝালমুড়ি, কে নেবে ঝালমুড়ি? ও ভাই ঝালমুড়ি। তাসনুভা ধমকে উঠল, তিতলি স্টপ, কি শুরু করেছ? জরুরি কথা চলছে এখানে। তিতলি মুখ মোচড় দিল। তাসনুভা বলল, তুমি মুখ মোচড়ালে কেন? আব্বু তুমি দেখলে? ভাইয়া তুমি দেখেছ? রায়হান বলল, তিতলি সে সরি। তিতলি জিহ্বা দেখিয়ে বলল, সরি। তাসনুভা আরও খেপে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো। তিতলি বিড়বিড়িয়ে বলল, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব, প্রমিস। তৌসিফ আর শায়না তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তৌসিফ তার মাথায় চটি মেরে বলল, ও ভাই এই পাগল নিয়ে কই যাইতাম। তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না, মারলে কেন? বলে সে বোলটা নিয়ে দৌড় দিল। তৌসিফ তার পিছু পিছু ছুটল। তাজউদ্দিন সিদ্দিকী বলল, এরা কি শুরু করেছে? তৈবুদ্দিন সিদ্দিকী বলল, দুটোকেই ঘর থেকে বিদায় করে দাও। তৌসিফ বলল, আরে আমি কি করেছি? এখন সব দোষ আমার হয়ে গেল। রায়হান বলল, তুই বড় না? তৌসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথায় তুলে আছাড় দেব একটা, হাতের কাছে পায়খালি। তিতলি হাসতে লাগলো। রোশনারা ধমক দিতেই তিতলির সুর কমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। শায়নাকে দুটো দিল, বলল, একটা তোমার জন্য আরেকটা তোমার বরের জন্য। শায়নাকে বলল, বর খাবে এসব? কেন, তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? শায়না তার ইঙ্গিত বুঝে পিঠে চড় দিয়ে বলল, দুষ্টু কোথাকার। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। শায়না দরজার কাছে এগিয়ে এসে তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। শায়না বলল, বন্ধুদের সাথে ঘুমোতে পারলেন না? তাজদার তার দিকে কপাল কুঁচকে তাকালো। শায়না তার কপালে আঘাতের মতো কিছু একটা দেখল। কপালে কি হয়েছে? কিছু না। শায়না আর কিছুই বলল না। তাজদার ভেতরে আসতে আসতে একসাথে জানতে চাইল কপালে কি হয়েছে। তাজদার বলল, একটা অটোরিকশা চলে এসেছিল, গাড়ি থেকে নামার সাথে সাথেই ওটার সাথে ধাক্কা লেগেছে, সিরিয়াস কিছু না। সবাই তাকে আর কোনো রকম প্রশ্ন করলো না। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ল। মাঝরাত তখন। হঠাৎ শায়নার ঘুম ভেঙে গেল। সে দেখল তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। শায়না উঠে বসল, বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, একটু গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলবেন তো? শায়না কৌতূহলী হয়ে হেঁটে এসে সামনে বসল। দেখল তাজদারের পায়ে মারাত্মক জখম হয়েছে। শায়নার গা গুলিয়ে এলো। সে গরম পানিটা নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। এদিকে তাজদার মহা বিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে শায়নাকে ধরতেও পারছে না, আবার ওর বমি থামবে এমন কোনো পথও খুঁজে পাচ্ছে না। শায়নার পেট বুক খিচে গেছে, গলা থেকে তেতো পানি বের হচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। বললেন, ও মা, তোমরা বর বউ এখনও ঘুমাওনি? তোমার পায়ের একই অবস্থা, বউ এভাবে বমি করেছে কেন? তাজদার বলল, আগে ওকে ধরো, ভেবেছিলাম এটা তেমন সিরিয়াস কিছু হবে না, এখন দেখছি রক্ত পড়ছে, মেবি একটা সেলাই দরকার। আনোয়ারা বেগম শায়নার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বললেন, যাও মালটা আর লেবু নিয়ে আসো। রোশনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। শায়না মুখে পানির ঝাপটা দিল, কুলি করল। আনোয়ারা বেগম তার চোখ মুখ তোয়ালা দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বললেন, বুঝলে দাদু ভাই, মনে হচ্ছে আমরা খুশি সংবাদ পেতে চলেছি। শায়না হকচকিয়ে গেল। জেহেরা বেগম বললেন, আমি সবার আগে বলেছি কিন্তু আম্মা, আপনারা আমার কথা বিশ্বাস করেননি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলল, আমি আপুকে বলে আসি। রোশনারা তাকে থামিয়ে দিলেন, না, এইভাবে বলা ঠিক হবে না। সবাই শায়নাকে ঘিরে কথাবার্তা বলছে। শায়না এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথে তাজদার চোখ সরিয়ে নিল, পা নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। বলল, তিতলি, তৌসিফকে ডাকো, বেরোবো। এভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর খালি হতে শায়না তাজদারের দিকে আবারও তাকালো। তাজদার তার দিকে তাকালো না। শায়না তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ সে ঘরে ছিল। সকালে কাজে বেরোনোর সময়ও শায়নার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। শায়নার খটকা লাগছিল কেমন।
সকালে এইসব নিয়ে শাহিদা বেগমের সাথে বেশ কথাবার্তা হয়েছিল রওশন আরার। বললেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি যদি কিছু করতে পারো দেখো। আরেকটা ডাক্তার দেখানো উচিত ছিল, যে দেখেছে সেই বলেছে তোমাদের বইয়ের অসুখ ধরেছে, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে, বুঝতে পারছি না কিছু। শাহিদা বেগম চালাকি করে বললেন, শানুকে একবার বাড়ি পাঠান তাহলে, আমি দেখি কিছু করা যায় কিনা। রওশন আরা তিতলির সাথে করে শায়নাকে পাঠালো ও বাড়িতে, যদিও তাজদার বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেজো আপা ছিল, স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চলল। শেষের দিকে শায়নাকে ঘরে ডেকে নিয়ে সাবরিন বলল, এই কিটটা নেই। শায়না কিটটা চেনে, অবাক হয়ে বলল, এটা দিয়ে একবার চেক দিস তো, আম্মা বলেছে তোর সব লক্ষণ নাকি অন্য কথা বলছে। আওয়াজ করিস না, একবার দেখ, পিরিয়ড মিস গেছে না। শায়না কপাল কুঁচকে চেয়ে রইল, আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, সকালে দিস, তাহলে ভুল ভাল আসবে না। তাজ ভাইকে এ ব্যাপারে কিছু বলিস না। শায়নার বুকটা ধরফর করছিল তখন। তাহলে ওই রিপোর্ট ভুল আসবে কেন? সে শ্বশুরবাড়ি চলে এলো। রাতে তাজদার বাড়ি ফিরতেই সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে বলল, আমার মনে হয় অন্য একটা ডাক্তার দেখানো উচিত। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। শায়না চোখ সরিয়ে নিল। তাজদার জগ থেকে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে নিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যা বলেছি? না, মানে সবাই বলছে এক কথা, ডাক্তার বলছে অন্য কথা। সবাই কি বলছে? শায়না মুখ ফুটে কিছুই বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বলল আর সেটা সত্যি হয়ে গেল? আম্মা বলেছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। শায়না হালকা কেঁপে উঠে গ্লাসটার দিকে ফিরে তাকালো। তাজদার গর্জে উঠে বলল, তুমি আবার ওই বাড়িতে গিয়েছ? আমার বাড়িতে আমি যাব না? না, যাবে না। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা শায়নার ভালো লাগেনি, তাই সে তাকে আর কিছুই বলল না। রাতে তার ঘুমও হলো না। পাশে ঘুমিয়ে থাকা তাজদার সিদ্দিকীর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। পাটা দেখল, কপালের ক্ষতটা দেখল, তারপর গ্লাসে পানি ঢেলে খেয়ে গলা ভেজালো। তারপর ফোনটা হাতে নিয়ে স্প্যারোস গ্রুপে একটা পোস্ট করল। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মাদের মতো করে বলল, এটা আপনার বরের চালাকি হতে পারে, আপনাকে দমিয়ে রাখার জন্য, কিংবা পড়াশোনা থামিয়ে ইউকে নিয়ে যাওয়ার জন্য। এখন এমন রিপোর্ট বানানো চাই। আপনি বাপের বাড়ি চলে যান, ভালো একটা ডাক্তার। তাজদারের ঘুম ভাঙতেই কপাল আর পায়ে হালকা চিনচিনে ব্যথার টান অনুভব করল। ধীরে ধীরে চোখ মেলে চারপাশটা দেখল। বিছানার পাশের চাদরটা কুঁচকে আছে। সে হাত বুলিয়ে বুঝল অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। তার মানে শায়না উঠে গেছে অনেকক্ষণ আগে। আলসেমি ভরা ভঙ্গিতে আড়মোড়া ভেঙে তাজদার পা নামালো। ভারী শরীর নিয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। মুখে পানি ছেড়ে যখন সামান্য সতেজ হলো, তখনই তার চোখ থেমে গেল সিঙ্কের পাশে রাখা ছোট্ট বক্সটির দিকে। প্রেগন্যান্সি কিট। চোখ বড় হয়ে গেল তার। চক্ষু যেন ছানা বড়া। সাদা প্লাস্টিকের সরু দাগটার উপরে স্পষ্ট লাল রেখা। বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো তার হৃদস্পন্দন। সে কি ভুল দেখছে? কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে। দুহাত ভরে বারবার পানির ঝাপটা দিল মুখে। শ্বাস দ্রুত ওঠানামা করছে। পানির ফোঁটায় ভিজে যাওয়া চোখ মুছে আবারও তাকালো সেই কিটটার দিকে। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি। একেবারে স্পষ্ট লাল দাগ। চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। কানে শুধু নিজের বুকের ভেতরের তীব্র ধকধক শব্দ হচ্ছে। সেই কিটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে থামল টেবিলের দিকে। সেখানে নাস্তার ট্রে রাখা আছে। ট্রেতে সাজানো গরম দুধে ভেজানো ওটস, আর তার উপর ছোট ছোট কাটা ফল আর বাদাম ছড়ানো। পাশে রাখা আছে হোল হুইট রুটি, সাথে সেদ্ধ ডিম আর টাটকা শসার টুকরা। তাজদার তিতলিকে ডাক দিল। কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো। তাজদার রেগে জানতে চাইল, এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, এখন আসার সময় হলো? শায়না কোথায়? খাচ্ছে। তাজদার চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল দেখে তিতলিও চলে গেল। তাজদার চিন্তিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল। বেশ খিদেও লেগেছে। খাওয়ার ফাঁকে শায়না ঘরে এসে কুচকানো বিছানাটা ঠিক করল। তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল। শায়না নাস্তার ট্রে নিয়ে বেরিয়ে গেল। তাজদার কিছু বলতে চেয়েও আর বলতে পারল না।
অনেকক্ষণ ঘরময় পায়চারি করার পর শায়না ফের ঘরে এলো। তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু কোথা থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। শায়না ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে একবার তাকালো। তারপর আলমারির সামনে গিয়ে থামলো চাবিটা হাতে নিয়ে। চাবি মোচড় দিতেই তার হাতের ওপর একটা হাত এসে থামল। শায়না থেমে গেল। তাজদার তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জড়িয়ে ধরে ফেলল। মাথাটা তার বুকের সাথে চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোনো প্লিজ। শায়নার নড়চড় নেই, পাথরের মতো জমে গেছে সে, শুধু চোখ জোড়া কেমন জলজল করছে। তাজদার কথা শুরু করবে তার আগেই শায়না তাকে ছেড়ে দাঁড়ালো। চাবি মোচড় দিয়ে আলমারি খুলে সব কাগজপত্র বের করলো। তাজদারের সামনেই ভুয়ার রিপোর্টগুলো আগুন দিয়ে ধরিয়ে দিল। তাজদারে এত কথা বলল, শায়না একটাও শুনতে পেল না। রিপোর্টগুলো একটা একটা করে পড়ছে। তাজদার বলল, তুমি আমার সাথে কথা বলো মমতাজ, আমার কথাটা শোনো। আশ্চর্য! শায়নার মুখে কোনো কথা নেই, শুধু গলা বেয়ে জল পড়ছে। তাজদার অবাক হয়ে দেখল সেখানে শুধু রিপোর্টগুলোই নেই, তার অনার্সে ভর্তি হওয়া সংক্রান্ত যত কাগজপত্র আছে, এমনকি পাশে কয়েকটা সার্টিফিকেটও আছে। তাজদার সার্টিফিকেটগুলো সরিয়ে ফেলল। দাদিমা এসে বলল, ধোঁয়া কিসের? তিনি তাজদারের কাছে এসে থেমে গেলেন, চোখ বড় বড় করে চেয়ে রইলেন। তাজদার শায়নার হাত থেকে কাগজপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে, শায়না দিচ্ছে না। তাজদার গর্জে পড়ল, এগুলো পুড়ে গেলে সমস্যা হবে, ছাড়ো, আমার কথাটা শুনতে বলেছি শায়না। শায়না একটা কাগজ শক্ত করে ধরে আছে, কাগজটা ছাড়ে না দেখে তাজদার হাত তুলতেই দাদিমা ছুটে এসে শায়নাকে আড়াল করে দাঁড়ালো। দাদু ভাই! তাজদার হাঁপিয়ে ওঠে, কান্নারত শায়নার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমি কি বলতে চাইছি সেটা শুনবে না? আমি এসব কেন করেছি ওকে বুঝতে হবে না? গায়ে হাত তুলতে চাওয়ার পর থেকে শায়নার কান্নার বেগ আরও বেড়েছে। দাদিমা বললেন, কি হয়েছে আমাকে বলবে তো। তাসনুফা এসে আগুনটা নিভিয়ে দিয়েছে, বাথরুম থেকে মগে করে পানি এনে। সে তখন কিটটা দেখেছে, রোশনারাকে সেটা বলেছে। রোশনারা ঘরে এসে শায়নাকে বলল, এখান থেকে চলো, কথায় কথা বাড়বে, চলো, এই সময় এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে, চলো। দাদিমা তাজদারকে বলল, তোমার দাদা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, তোমার বাবা কোনোদিন তোমার মায়ের গায়ে হাত তোলেনি, আর তুমি কি করতে যাচ্ছিলে? তাজদার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, তোমরা প্লিজ সবাই যাও এখান থেকে, ওর সাথে আমার কথা আছে। শায়না, আমার সাথে কথা বলো, তুমি এদিকে এসো। দাদিমা আর রোশনারার পেছনে দাঁড়িয়ে কাঁদছে শায়না। তাজদার সবার উদ্দেশ্যে বলল, তোমরা যাবে? রোশনারা বলল, ও অসুস্থ, এটা মাথায় রাখবে। দাদিমা বললেন, রাগারাগি না করেও কথা বলা যায়। ওনারা বেরিয়ে যেতেই তাজদার শায়নার দিকে তাকালো, ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতটা তুলে চুমু খেতেই শায়না গা দুলিয়ে কেঁদে উঠল। তাজদার তার হাতের তালু থেকে ঠোঁট তুলে বলল, তোমার যদি মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু যা মনে আসে তা করে বসো না। আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, আমাকে বকো, কিন্তু এভাবে চুপ থাকাটা আমি মানব না। শায়না তার দিকে তাকালো না। তাজদার বলল, আমি কেন তোমাকে মিথ্যে বলেছি তুমি একবার ভাবো। তুমি আমার সাথে যেতে চাইতে না, পরীক্ষা দিতে চাইতে না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্যই এমনটা করেছি। শায়না তার মুখের দিকে ভুলেও তাকালো না, কাঁদছে আর চোখ মুছছে। নিজের শর্তে নিজে হেরে যাওয়ার ভয়ে তার মাতৃত্বকে কাজে লাগিয়েছে এই মানুষটা। নিজের ছোট্ট একটা শর্তের কাছে তার মাতৃত্বটাকে ঠুনকো মনে হয়েছে, তার কাছে জিতে যাওয়াটাই বেশি মনে হয়েছে। আর সে তার সব স্বপ্ন, সব ইচ্ছেকে কবর দিয়ে তার সাথে চলে যেতে যাচ্ছিল লন্ডনে। সে এত এত কিছু বিসর্জন দিয়েছে, নিজের মর্জির বিপক্ষে গিয়ে মানিয়েছে। আর তাজদার সিদ্দিকী সামান্য ইগোটুকুকে জিতিয়ে দেওয়ার জন্য তার মাতৃত্ব অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তাজদার সিদ্দিকীর মতো স্বার্থন্বেষী মানুষকে বিয়ে করা, আর দ্বিতীয়ত অন্ধের মতো বিশ্বাস করা। শায়না ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল। তাজদার বলল, আমি তোমার প্রেগন্যান্সির খবর শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু শায়না তার দিকে চোখ তুলে তাকালো। এবার নিজেকে জেতাতে বাচ্চাটাকে কবর দিতে হলেও দিত এই তাজদার সিদ্দিকী। তাজদার তার দুই গালের পাশে আলতো করে হাত রাখল, বলল, আমি তোমাকে বলতাম সময় করে, কিন্তু কি থেকে কি হয়ে গেল
আমি নিজেই। শায়নার মুখ দিয়ে কথা বেরোলো না, সে কথা বলল না। তার কোনো কথা কোনোদিন তাজদার সিদ্দিকী মূল্যায়ন করেনি, চেঁচিয়ে বললেও শোনেনি। তাই আজকের পর থেকে তার কাছে নিজের কোনো কথা সে বলবে না, একটা কথাও না। সে যদি মৃত্যুর দ্বারপ্রান্তেও দাঁড়িয়ে থাকে তাহলেও তাজদার সিদ্দিকীর কাছে যাবে না সাহায্য চাইতে। তাজদার সিদ্দিকী কথা রাখতে জানে না। তাজদার তাকে ঝাঁকিয়ে বলল, সে সামথিং। এভাবে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে শায়না। শায়না পারছে না কথা বলতে, যেন শক্তি পাচ্ছে না শরীরে। সার্টিফিকেটগুলোর দিকে একবার তাকালো সে, আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল পেয়ে। এগুলো সে পুড়িয়ে ফেলতে চেয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর অপচয় সে নিজের সাথে বহন করতে চায় না। আর রইল ভালোবাসার কথা। মুখে তাজদার সিদ্দিকী যতই বলুক, কিন্তু সত্যিটা হচ্ছে সে তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে ভালোবাসে। বাচ্চা না হলে, ইউকে সিটিজেনশিপ না পেলে ওকে 2 পয়সারও পাত্তা দিত না। এই সংসারটা এমন একটা ভিতের ওপর দাঁড়িয়ে আছে যে এটাকে ধরে রাখার জন্য একটা শক্ত হাতও নেই। সবাই এটাকে তার উপর চাপিয়ে দিয়েছে। সে এটা ওটা করলে, মানিয়ে নিলে সম্পর্কটা থাকবে, নইলে রাতারাতি কাবিনের টাকা সমেত তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথাটা সে অনেকবার শুনেছে। সেই ভয়ে হয়তো সে সংসার করছে। আর তাজদার সিদ্দিকী করছে বাচ্চার লোভ, ইউকে সিটিজেনশিপের লোভ, একটা পার্মানেন্ট কেয়ারটেকার পাওয়ার লোভ। তার ভেতরে একদিন ফাঁকা ফাঁকা লাগছিল, এটা ভেবে যে সে সব কিছু ছেড়ে ছুড়ে সব কিছু ফেলে চলে যাচ্ছিল। সেটা কি ভালো হচ্ছে, উচিত হচ্ছে? আজ তাজদার সিদ্দিকী তার সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিল। সে নিজের বাচ্চা নিয়ে মিথ্যা গল্প সাজাতে পারে। সামান্য একটা শর্তের জন্য সে নিজের স্বার্থে আর কত কিনা করতে পারে। তাজদার সিদ্দিকীকে শাস্তি দেওয়ার কোনো এনার্জি তার নেই। তাকে সবচেয়ে বড় শাস্তি যদি কেউ দিতে পারে সেটা সে নিজেই। বাইরে থেকে রোশনারা বলল, শায়না, তোমার আব্বা এসেছে, বাইরে এসো। শায়না ওড়না দিয়ে চোখ দুটো চেপে মুছে নিয়ে চলে যাচ্ছিল। তাজদা তাকে টেনে ধরে কপালে গালে চুমু খেয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলে যাও, তুমি কিছু না বলে আমি শান্তি পাবো না। শায়না নিঃশব্দে কাঁদছে। তাজদারের হাত থেকে নিজেকে ছাড়াতে না পারার জন্য নয়, বরং নিজের ভেতরের অসহায়ত্বকে হঠাৎ করে নগ্নভাবে আবিষ্কার করার যন্ত্রণায়। তাজ, শায়নাকে আসতে দাও, ওর আব্বা এসেছে। রোশনারার কণ্ঠ শুনে তাজদার শায়নাকে নিজের সাথে আরও চেপে ধরে। তার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কথা না বললে আমি তোমাকে ছাড়বো না। যে আসার আসুক, কথা বলো। শায়নার বুক ওঠানামা করছে ফোপাতে ফোপাতে, সারা শরীর কাঁপছে তার। তাজদার 2 হাতে তাকে কাছে টেনে নিয়ে একের পর এক চুমু রাখল গালে, ঠোঁটে। কণ্ঠটা কাঁপছে। তুমি বকো, চেঁচাও, কিন্তু কেন কথা বলা বন্ধ করবে? শায়না। শায়নার দম বন্ধ হয়ে আসা অবস্থায় বারবার তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু তাজদার আরও প্রবল হয়ে তার মুখ দুপাশে চেপে ধরে রেখে ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে যেদি চুমু খেলো একের পর এক। ওদের নিঃশ্বাস জড়িয়ে গেল। শায়নার ছটফট আরও তীব্র হলো। অসহায় প্রতিরোধ মুখটা নিস্তব্ধ হয়ে উঠল। সে ছটফট করলেও তাজদারের আঁকড়ে ধরে রাখা শক্ত হাত তাকে আর পালাতে দিল না। শায়না ক্লান্ত হয়ে তার মুখের দিকে তাকালো। তাজদার তাকে জড়িয়ে ধরে গালে দীর্ঘ একটা চুম্বন করে গালে গালে চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না। শায়নার কান্না থামছে না দেখে তাজদার এবার অধৈর্য হয়ে উঠল। তার একটা শার্ট চোখের পানিতে ভিজিয়েও মেয়েটা শান্ত হচ্ছে না। সে শায়নাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল, বিরক্ত মুখে। ঠোঁট দুটো শক্ত হয়ে আছে। মুখে অনেক কিছু আসছে কিন্তু বলতে পারছে না। বাইরে থেকে ডাকাডাকি ভেসে আসছে। শায়না দরজার দিকে তাকিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে, আবারও চোখ ভিজে উঠছে। তাজদার শায়নার কবজি চেপে ধরে তার মুখোমুখি টেনে আনলো। শায়না নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যেই। তাজদার অসম্ভব শীতল কণ্ঠে বলল, সত্যিটা জানার পর তুমি আমার সাথে যেতে? বলো, যেতে আমার সাথে? তুমি আমাকে বাধ্য করেছো কাজটা করতে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তুমি জেনে গিয়েছো। আমি এটা করেছি যাতে তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার পথে আর কোনো বাধা না আসে। একদম কাঁদবে না। তোমার কান্না দেখে মনে হচ্ছে আমি তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ, তুমি নিজেই এমন কোনো ঘটনা চেয়েছিলে যাতে তোমার যাওয়াটা ব্লক হয়ে যায়।
মিথ্যে বলবে না, সত্যি করে বলো তুমি এমনটা চাওনি? শায়না চোখে জল নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তাজদার বলল, হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি মমতাজ? হ্যাভ ইউ এভার ট্রাস্ট মি? তুমি রিলেশনশিপটা শুধু একটা প্যাকেজ হিসেবে নিয়েছো। সুপারফিশিয়াল কমফোর্ট, জিরো কমিটমেন্ট, নো পুল টুয়ার্ড দিস লাইফ, নো পুল টুয়ার্ড মি। তোমার দিকে মানুষ আঙুল তুলবে, তাই তুমি বাচ্চাটাকে নিয়ে দায়মুক্ত হয়েছ। বাচ্চাটা তোমার একটা কম্পেনসেশন ছিল, কারণ বাচ্চা থাকলে লন্ডনে যাওয়ার কথাটা টলানো যাবে। এটাই ফ্যাক্ট যে বাচ্চা নেওয়ায় তুমি যতটা অসন্তুষ্ট হয়েছিলে, বাচ্চা এলে লন্ডনে যেতে হবে না বুঝতে পেরে তুমি তার চেয়ে বেশি খুশি হয়েছ। শায়নার কবজিটার উপর তার আঙ্গুলের ছাপ আরও ভালোভাবে পড়ল। কপালটা ঘেমে উঠেছে, শ্বাস পড়ছে অস্থিরভাবে। শায়নাকে চেপে ধরে রেখে বলল, তুমি আমাকে কখনোই চাওনি, না এখনও চাইছো। আমি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি বরঞ্চ খুশি হও। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে দু চোখে সহ্য করতে পারো না, এটাও জেনে রাখো। তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব, এই ধরনের মানুষও আমি না। তুমি যদি ভাবো তুমি আমাকে ভালোবাসো না আর আমি সেটা পাওয়ার জন্য মরে যাচ্ছি, তাহলে ভুল ভাবনার মধ্যে আছো। তুমি না বাসলে আমিও ঠিক তাই। মনে আছে তুমি বলেছিলে মেপে ঝেপে ভালোবাসা হয় না? অ্যাবসলিউটলি। লাভ ইজ নট ম্যাথ ইকুয়েশন, ইটস এ ফিলিং, পিওর, র, আনপ্ল্যান্ড। মনের ওপর জবরদস্তি চলে না। আমি কোনো নাটক চাই না, কোনো ভাড়াটে আবেগও নয়। মনকে জোর করা যায় না। আমি এতদিন যা দিয়েছি সেটা এক্সট্রা জেনারসিটি, আর তুমি সেটা নিতে পারোনি। তাই আজ থেকে আমি আর ওভার গিভ করবো না। যেটা তুমি দুহাত ভরে নিতে পারোনি সেটা আর কখনো দেব না। তুমি চলে যাবে? নো, আমি নিজেই তোমাকে রাখবো না। আমাদের সংসারটা এখন থেকে এভাবেই চলবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। এটা কোনো ক্যাজুয়াল এগ্রিমেন্ট নয়, নন নেগোশিয়েবল। বাচ্চাটা যেহেতু এসেছে, আমি চাই না সে কোনো চ্যালেঞ্জ ফেস করুক। সো তুমি এনশিওর করবে সে যেন হেলদি অ্যান্ড সেফ থাকে, আর আমি বাবা হিসেবে আমার রেসপন্সিবিলিটিস ফুলফিল করব। তুমি মা হিসেবে যেটুকু করতে পারবে করবে, নো কম্প্রোমাইজেশন। তুমি এটাই চেয়েছো বারবার, যাতে আমি তোমার কাছে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না রাখি। অ্যান্ড হেয়ার মি ক্লিয়ারলি, এটাই হবে। যদি বাচ্চা না আসতো তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতো। যেহেতু ও এসে গেছে, আমাদের সিদ্ধান্তটা তোমাকে মানতেই হবে। এখন যাও। শায়নাকে ছেড়ে দিল সে। শায়না দরজার দিকেই এগোচ্ছিল। পেছন থেকে তাজদার বলল, ডাক্তারের ফিসটা বিকাশে সেন্ড করে দেব। শায়না কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। তিতলি আর তৌসিফ কথা বলতে বলতে এদিকটাই আসছিল। শায়নাকে দেখে দুজনেই থেমে গেল। শায়নার চেহারার অবস্থা দেখে আর কোনো প্রশ্ন করার সাহস করল না। আফসার সাহেব শায়নাকে দেখে কথা থামিয়ে দিলেন। রোশনারা বলল, এই তো এসেছে, ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ওর মাকে বলবেন একটু বোঝাতে, এখন থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলে সমস্যা হবে। আনোয়ারা বেগম এসে শায়নার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসার সাহেবকে বললেন, আফসার, যা হয়েছে তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। নতুন সংসার, তাই এরকম হচ্ছে। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এইসব লোকে মুখে জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে না। ওকে লন্ডনে যেতে দেব না ভেবে তা যেমনটা করেছে। আশরাফ আর আনিসকে তুমি একটু বুঝিয়ে বলো। তারপর তিনি শায়নাকেও বুঝ দিলেন, ক্ষমা ছাড়া সংসার বাঁচে না, আর সংসার ক্ষমা ছাড়া টিকে না। ও অতিরিক্ত করে ফেলেছে, এটা আমরা মানছি। তুমি এতদিন তো বুঝে গেছো ও নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। মনে এত ক্ষোভ রেখো না, এই সময়টা অনেক দামি। যাও তোমার বাবার সাথে আর তাজের সাথে কথাবার্তা বলা বন্ধ রেখো না। ও তোমার বাচ্চার বাবা। কথাও অনেক সমস্যার সমাধান। কথা না বললে সমস্যা আরও বাড়ে। তাদের কথাবার্তা চলছিল, তখনই সেখানে তাজদার এলো। চোখ ঘুরিয়ে সবার দিকে একে একে তাকালো। আফসার সাহেবের মুখে কোনো কথা রইল না তাকে বলার মতো। ছেলেটা এই স্বভাবের জেনেও মেয়ে দিয়ে দেওয়াটা ভুল ছিল, সেটা এখন উপলব্ধি হলেও তো আর কিছুই করার নেই। এত বড় অন্যায় করার পরও এভাবে শক্ত শক্ত কথা কিভাবে বলছে তিনি বুঝে উঠতে পারছেন না। মেয়েটাকে বিদেশে নিয়ে যাওয়ার পরেও যদি এমন করে, নিজের মেয়েকে তো তিনি চেনেন। না খেয়ে দিয়ে শুয়ে থাকবে জামাই কিছু বললে, তারপর বড় রোগভোগ হয়ে যাবে, বাচ্চাটার ক্ষতি হবে। তার চেয়ে ভালো তাদের কাছে থাকুক, বাচ্চাটাও একটু বড় হোক, তখন ভাবা যাবে। তাজদার ঠান্ডা কণ্ঠে তিতলিকে বলল,
ওনার ব্যাগপত্র গুছিয়ে সাথে দিয়ে দাও। রোশনারা, জেহেরা বেগম আর আনোয়ারা বেগম একে অপরের দিকে তাকালো। তাদের এতক্ষণের সব চেষ্টাই মুহূর্তের মধ্যে বিফলে গেল তাজদারের একটা কথাই। আনোয়ারা বেগম বললেন, ব্যাগপত্র ও নিজেই গোছগাছ করে নিয়ে যাবে, ওর যাওয়া আসা থাকবে এখানে। তুমি কোথায় যাবে বলছিলে না, সেখানে যাও। তাজদার শায়নার দিকে কোনা চোখে তাকালো একবার, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পথে আনিসের সাথে দেখা হলো। আনিস বলল, চা খাবি? চল দোকানে বসে চা খাই। তাজদার ভেবেছিল সে হয়তো ব্যাপারটা নিয়ে তাকে কঠোরভাবে আজ কিছু না কিছু বলবে, কিন্তু আনিস তেমন কিছুই করল না। টেনে নিয়ে তার সাথে চা খেতে খেতে বলল, বোনটাকে তোর হাতে যখন দিয়েই ফেলেছি তখন ভালো মন্দ সব তোর হাতেই। আমরা তোর ওপর তখনই কথা বলবো যখন তুই ভুল হবি, তোর সিদ্ধান্তগুলো ভুল হবে। এখন যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে আর বাড়তে দিস না। যেটা ভালো হবে সেটা কর। আম্মা আব্বা রাজি ছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু বড় আম্মা সহ ওরা সবাই এখানে টেনশন করছে ও সেখানে গিয়ে কিভাবে থাকবে এটা নিয়ে। ওখানে কাজের লোকও রাখতে পারবি না, ও রান্নাবান্না করে খেতে পারবে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছে সবাই। তোর উচিত সবার সাথে বসে এটা ক্লিয়ার করা। আমি শায়নার দোষ দেখছি না কোথাও, ও তোর সাথে যাবে বলেই তো পরীক্ষাটা দিয়েছে, তাই না? তাজদার চায়ের কাপে বৃতৃষ্ণা নিয়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সেটা সবাইকে দেখানোর জন্য যে ও আমার কথা মেনে চলছে। তথাকথিত ভালো বউ হওয়ার চেষ্টা বই কি, আর কিছু না। আম্মু আব্বুকে কি বলেছে ওকে জিজ্ঞেস করে নিস। ওদের বলেছে এক কথা, আমাকে বলেছে এক কথা। ওদের বলেনি ও আমার সাথে যাবেই, একবারও ওদের বলেনি ও আমার সাথে যেতে চায়। তোর বোন আসলে যেতেই চায় না, আমি তাই ওকে জোর করব না। তুই রাগ থেকে কথাটা বলছিস না, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আনিস হতাশ হয়ে তার দিকে তাকালো। তাজদার চায়ের বিল মেটানোর সময় দোকানদারকে বলল, চিনিতে পিঁপড়া ছিল, এই দোকানে আর কোনোদিন আসবো না। টাকা নেওয়ার সময় দোকানদারের মুখ হাঁ হয়ে গেল। আনিস তার হাতে আরও 10 টাকা হাতে গুজে দিয়ে হাসি মুখে বলল, ওর কাপে সত্যিই পিঁপড়া ছিল, আমি সামনে ছিলাম বলে কোনো সিনক্রিয়েট ছাড়া খেয়ে নিয়েছি, কিছু মনে করো না, এটা রাখো। তাজদার তার আগেই বেরিয়ে গেল। সে বুঝে গেছে তার উপর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে শায়না মমতাজের। এটা ঠিক না হওয়ার আগে বাচ্চার কথা ভাবাটা ঠিক হয়নি। অবশ্য দেশে পা রাখার পর থেকে সে একটার পর একটা ভুল করেই গিয়েছে। তার সবচেয়ে বড় ভুল ছিল দেশে পা রাখার পর নেওয়ার সিদ্ধান্তটি। ছোটবেলায় যেমন সে পাত্তা দিত না, শায়না মমতাজ এবার ঠিক সেই পুরনো ভঙ্গিতেই তার শোধ চুকিয়ে দিল। সে এটাও বুঝে ফেলেছে কেউ কিছু না চাইলে তাকে আগ বাড়িয়ে কিছু দিতে নেই, হাত বাড়ালে তখনই হাতে হাত রাখতে হয়, নইলে নিজেকে প্রস্তুত করতে হয় ছুটে এসে হাত ধরার মতো মুহূর্তের জন্য। এদিকে শায়নার ঘ্রাণশক্তি এতটা প্রখর হয়েছে যে তার সাবানের গন্ধটা পর্যন্ত আর সহ্য হচ্ছে না। বমির ওপর থাকছে, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছে। বিকেলে শাওন দরজায় একটু ঠেলে ঘরে উকি দিয়ে মজা করে বলল, তুমি দেখছি বমিতে ভাসিয়ে দেবে আমাদের। ওই বাড়ি ছেড়ে এখানে কেন এসেছিস? জামাইকে একা জ্বালিয়ে শান্তি হচ্ছে না? শায়না আম্মাকে ডাক দিতেই শাওন এক দৌড়ে পালিয়ে গেল। দাদিমা এসে বলল, মা করিস না, নিজেই মা হতে যাচ্ছিস। ও ভুল কিছু বলেছে? সারাদিন তো আছিস ওয়াক ওয়াক করতে, বাপের মতো মাথা ভর্তি চুল আসবে তোর ছানার। বাচ্চার মাথায় চুল ভর্তি থাকলে মা এমন বমি বমি করে। শায়না কথাটা শোনা মাত্রই বলল, আমি কি টাকলা? সেটা কখন বললাম? তোর জামাইয়ের মাথার চুল বেশি তাই বললাম। মেয়ে হলে বাপের মতোই হবে। তোমাকে বলেছে কেউ? ওমা, বাচ্চা তার বাপের মতো হবে না? নাকি এখন অস্বীকার করবি বাচ্চাটা পেটে এমনি এমনি চলে আসছে? শায়না শক্তি জোগাড় করে চেঁচিয়ে উঠল, আম্মা, তোমার শাশুড়িকে যেতে বলো এখান থেকে। দাদিমা মুখ মোচড় দিয়ে বলল, ঢং, জামাই সহ্য হয় না, আবার তার ছানা পেটে নিয়ে ঘুরছে। ওরে ঢঙ্গি রে, এমন কত ঢং দেখলাম জীবনে। শায়না চিৎকার করে বলল, বুড়ি, আমি তোমার মাথা ফাটাবো এবার। শাহিদা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলো। দাদিমা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। শাহিদা বেগম বললেন, ও বাড়িতে এলে আপনি ওকে শান্তি দেন না আম্মা। মেয়েটা আপনার জন্যই আর আসতে চাইবে না এখানে। মুরব্বী মানুষ হয়ে কী সব কথা বলেন ওর সাথে। আমি বলতে পারবো তাই বলি, তুমি আমাকে শেখাইও না। সাবরিনা শাহিদা বেগমকে ডাকলো তখনই। আম্মা, কোথায় আপনি? বড় আম্মা এসেছে। শাহিদা বেগম যেতে যেতে বললেন, হ্যাঁ বসতে বলো। মেহমান পেছন দরজা দিয়ে এলো কেন?
রোশনারা ভেতরে চলে এলো। দাদিমা বললেন, ফুতের বউ দেখতে চলে এলে নাকি রায়ানের মা? রোশনারা হালকা হাসলেন, বললেন, হ্যাঁ, সেজেগুজে সামনের দরজা দিয়ে আসতে অনেক কাহিনী হয়। ঘুমোচ্ছে নাকি? ঘুমালে ঘুমাক। না, জেগে আছে, এমনি শুয়ে আছে। দুপুরে ভালো করে খায়নি। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব জানি না। আসেন, ভেতরে আসেন। রোশনারা বললেন, তাজ যেহেতু চলে যাবে, ওর দাদার বাৎসরিক ফাতেহাটা তাই এই মাসেই দিয়ে দিচ্ছি। মেজবানের দাওয়াত আগে থেকেই দিয়ে রাখলাম। ওই দিন শায়নাকে বাড়িতে থাকতে হবে, মেহমান আসবে তাই। বলতে বলতে দুজন শায়নার ঘরে ঢুকলো। শায়না শোয়া থেকে উঠে বসল, ওড়না খুঁজে নিয়ে মাথায় কাপড় দিল। রোশনারা বলল, থাক থাক, তুমি শুয়ে থাকো, উঠতে হবে না। যে কথাটা বলতে এসেছি, মেজবানের দিন বাড়িতে থাকতে হবে তোমাকে, তাই সকালে চলে যেও। শায়না মাথা দোলালো। রোশনারা দরজা টেনে দিলেন। শায়না ওড়না ছুঁড়ে মেরে আবারও শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতেই মেসেঞ্জারে দেখল তাজদার সিদ্দিকীর নামের পাশে সবুজ বাতি জলজল করে জ্বলছে। ইনবক্সে ঢুকতেই শায়না দেখল তার নিকনাম চেঞ্জ করেছে। তার নিকনাম সেট করেছে সরি দিয়ে। শায়না ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর টুং করে নোটিফিকেশনের মেসেজ এলো। শায়না ক্লিক করতেই তাজদার সিদ্দিকীর ইনবক্সে নিয়ে গেল। সেখানে লেখা আছে, সরি ফর এভরিথিং বাট নট ফর বেবি, কারণ ও আশায় তোমারই বেশি লাভ হয়েছে। টেক কেয়ার অফ ইয়ারসেলফ। আমি যতদিন দেশে থাকবো ততদিন তুমি আমার সামনে আসবে না, এলে কাঁচা চিবিয়ে খাবো। তাই পরদিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে গিয়ে শায়না খুব ভয়ে ভয়ে ছিল।